খালেদা জিয়ার স্মরণে সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভা দুপুরে থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর উত্তরায় 7তলা বাড়িতে আগুন, 2 পরিবারের 6 জন নিহত, আহত কয়েকজন কুয়েত মৈত্রী হাসপাতালে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নাগরিক শোক সভা। এরই মধ্যে সেখানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নাগরিক সমাজের ব্যানারে কিছুক্ষণের মধ্যেই শোক সভা শুরুর কথা রয়েছে। অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ নানা শ্রেণী পেশার মানুষ। বেগম জিয়ার স্মরণে নাগরিক শোক সভায় প্রায় 5,000 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ বেগম জিয়ার পরিবারের সদস্যরা থাকবেন বলে জানানো হয়। শোক সভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জিয়ার মুদাস্সির হোসেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নাগরিক শোক সভা। সেখানে উপস্থিত হয়েছেন তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে বেগম জিয়ার নাগরিক শোক সভা। সেখানে যোগ দিতে এসেছেন তারেক রহমান ইতিমধ্যে। আরও বিস্তারিত কি তথ্য রয়েছে এই বিষয়ে আপনার কাছে? এটি বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাগরিক শোকসভা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আপনি যেটি বলেছেন যে এরই মধ্যে বিশিষ্টজনরা অর্থাৎ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর মধ্যে উপস্থিত হয়েছেন। আর একটি বিষয় হচ্ছে যে যেহেতু এটি নাগরিক সমাজের ব্যানারে আসলে এই নাগরিক শোকসভা, তো সেই জায়গা থেকে যে বিষয়টি এই আয়োজক যারা আছেন তারা আসলে সবসময় গতকাল সংবাদ সম্মেলন করে বা যেটি বলার চেষ্টা করছেন যে এটি ভাব গাম্ভীর্যপূর্ণ একটি অনুষ্ঠান আসলে এমনটা। অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটি আমি যদি বলি তাহলে বলতে হবে যে এরই মধ্যে কিন্তু শুরু হয়েছে। আর এখানে এই নাগরিক সমাজের এই যে আয়োজক যারা আছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এখানে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরাও কিন্তু আমন্ত্রিত। তো সেই জায়গা থেকে এরই মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের যে অন্যান্য সদস্য আছেন ডাক্তার জুবাইদুর রহমান সহ তারা কিন্তু এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন এই শোক সভাস্থলে আমরা দেখেছি। আর এছাড়া বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, বিশেষ করে বিএনপি মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারাও কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছেন। আর বিভিন্ন বলছিলাম যেটি পেশাজীবী যারা আছেন, বিশিষ্টজন বুদ্ধিজীবী যারা আছেন তারা কিন্তু এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন। এছাড়া ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের যে কূটনীতিক যারা আছেন তারাও কিন্তু অনেকেই এর মধ্যে এই শোক সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন ধর্মীয় প্রতিনিধি সহ আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যেটি বারবারই একটু বলা হচ্ছিল এই আয়োজক কমিটি থেকেই এটি বলা হয়েছিল যে একটি অরাজনৈতিক একটি অনুষ্ঠান আসলে এই নাগরিক শোক সভা হবে। এখানে যদি একটু বলি তাহলে বলতে হয় যে এখানে যে ব্যানারটি করা হয়েছে সেখানে কিন্তু অপরাজেয় বেগম খালেদা জিয়া এরকম একটি শিরোনাম কিন্তু এখানে দেয়া হয়েছে নাগরিক শোক সভা। তো সেই জায়গা থেকে একটু বারবারই বলা কমিটির পক্ষ থেকে আমরা দেখেছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যদি বলি যে সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক তারা এসেছেন, গণমাধ্যম ব্যক্তিত্ব যারা কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ এই যে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক যে জীবন অর্থাৎ বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন, এই বিষয়গুলি এখানে উঠে আসবে মূলত এই আলোচনায় আজকে। একই সঙ্গে যে বিষয়টি স্মৃতিচারণ হয়তো করবেন অনেকেই এখানে যারা বিশিষ্টজন আছেন তারা। এখানে যেটি আপনি বলছিলেন সেই জায়গা থেকে বলতে চাই যে এই কমিটির পক্ষ থেকেও যে জিনিসটি জানানো হয়েছিল যে এখানে যারা আমন্ত্রিত হয়েছেন প্রায় 5,000 ব্যক্তিবর্গকে আসলে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, এমনটি কিন্তু নাগরিক সমাজের পক্ষ থেকে অর্থাৎ যারা আয়োজক আছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন। তো সব মিলিয়ে আসলে এখানে একটি ভাবগাম্ভীর্যপূর্ণ একটি বিষয় এখানে বারবারই উল্লেখ করা হয়েছে যে এখানে একটি আবহটি তৈরি হবে, একটি শোক সভা এটি। এখানে আরেকটি তথ্য আমরা দেখেছি যে এই নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে, সেটি হচ্ছে যে এখানে বিএনপির যেমন নেতৃবৃন্দ এখানে থাকবেন, একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও কিন্তু এই অনুষ্ঠানে এই শোক সভায় আমন্ত্রিত। কিন্তু এটি যেটি বলা হয়েছে যে এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এখানে উপস্থিত থাকবেন কিন্তু তারা এখানে কোনো বক্তব্য করবেন না, তারা বক্তব্য দেবেন না, এমন একটি তথ্য কিন্তু এখানে আছে। আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে যে অন্তর্বর্তী সরকারের এখানে কয়েকজন উপদেষ্টাও কিন্তু এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে এখানে আসিম নজরুল সহ আর অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, এমনটা আমরা দেখেছি। তো সব মিলিয়ে যদি বলি তাহলে রেদওয়ান বলতে হবে যে
এই যে নাগরিক শোকসভা বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর যে স্মরণে সেই নাগরিক শোকসভা কিন্তু এরই মধ্যে আনুষ্ঠানিক যে শুরুটি সেই শুরু হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই যারা এক শ্রেণী পেশার যারা আছেন বিশিষ্টজন যারা আছেন তারা এখানে তাদের বক্তব্য উপস্থাপন করবেন একের পর এক নিশ্চয়ই তারপরেই হয়তো আরও বিস্তারিত এই নাগরিক শোকসভা সম্পর্কে দর্শকদেরকে আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো। জি নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা রাজনীতিকরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও তথ্য আমরা জেনে নেব। ধন্যবাদ আনোয়ার হোসেন আপনাকে। দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল ৯টায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে এ বৈঠকে অংশ নেন তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্টন লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রাজধানীর কেরানীগঞ্জে নিখোঁজের ২২ দিন পর গৃহশিক্ষিকার বাসায় মিলল মা ও মেয়ের গলিত মরদেহ। এ ঘটনায় গৃহশিক্ষিকা ও তার স্বামীকে আটক করেছে পুলিশ। নিখোঁজের পর ২৭শে ডিসেম্বর জিডি করা হলেও তাদের বাসায় পুলিশ তল্লাশি করেনি বলে অভিযোগ নিহতদের স্বজনদের। ঘরের মধ্যে মা মেয়ের মরদেহ, মা রোকেয়ার মরদেহ বস্তায় ভরে খাটের নিচে, আর মেয়ে ফাতেমার মরদেহ রাখা ঘরের ফলস ছাদে। তার মধ্যেই হুমায়ুন ও মিম দম্পতি সংসার করে যাচ্ছিলেন ২২ দিন ধরে। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকার মানুষ খবর দেন পুলিশকে। তারপর মিম ও হুমায়ুনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় কেরানীগঞ্জ মডেল থানায়। রোকেয়া ও ফাতেমা ২৫শে ডিসেম্বর থেকে নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করেন স্বজনরা। তাদের অভিযোগ, এরপর বারবার বলার পরও ব্যবস্থা নেয়নি পুলিশ। আর পুলিশ বলছে ২৫শে ডিসেম্বর সিসিটিভি ফুটেজে ফাতেমাকে মিমের কাছে প্রাইভেট পড়ে বেরিয়ে যেতে দেখেছে তারা, তাই বাসা তল্লাশির প্রয়োজন পড়েনি। আমরা তদন্ত করে খোঁজ করে বের করার চেষ্টা করতেছিলাম যে তারা কোথায় আছে। তাদের মোবাইলগুলো বন্ধ হয়ে গেছে। একটা মোবাইলই শুধু কেবল ভদ্র মহিলার মোবাইলটা অন হয়েছিল ঢাকাতে। আমরা ওই আঙ্গিকেই কাজ করতেছিলাম। অথচ থানায় এসে সিসিটিভি ফুটেজ ঘেটে দেখা গেল সেটি ছিল নিখোঁজ হওয়ার আগের দিন ২৪শে ডিসেম্বরের। আমরা জিজ্ঞাসাবাদের জন্য ওদেরকে নিয়ে গেছি। জিজ্ঞাসাবাদে অবশ্যই আমরা এটা অ্যাসাইনমেন্ট করতে পারবো। এই অসঙ্গতি কেরানীগঞ্জ থানার ওসি স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। হুমায়রা ফারুকি, টিবিসি নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটে আসন ভাগাভাগি বিষয়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা কিছুতেই প্রতারণা করতে পারি না। আমরা যেহেতু ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য, ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করে আসছি। আমরা এর থেকে বিচ্যুত হতে পারি না। এই জন্য আপনারা লক্ষ্য করেছেন যে গতকালকে 11 দলীয় জোটের ব্যানারে যেখানে আমরাও ছিলাম, সেখানে একটি সাংবাদিক সম্মেলন হয়েছে, সেখানে আসন বন্টন হয়েছে। সেখানে আমাদের এই যে দীর্ঘদিনের পথ চলা, 5ই আগস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থী শক্তি একসাথে করার জন্য যে চেষ্টা সাধনা করেছিলাম, আমরা দেখেছি যে শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। লক্ষ্য অর্জিত না হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা থেকে আমরা চিন্তা করলাম আমাদের ইসলামের পক্ষের একটি বাক্সকে আমাদের হেফাজত করতে হবে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, যদিও আমরা জানি সামনে আমাদের পথ চলা হয়তো মসৃণ নাও হতে পারে, কারণ আমরা ক্ষমতার রাজনীতি আমরা সেভাবে করি না। আমাদের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।